আজকে আমরা যে চ্যাপ্টারটি দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে প্রেজেন্টেশন অফ ডেটা। আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটা যখন কালেক্ট করব এরপর আমাদের ডেটাগুলো প্রপার ওয়েতে কি করতে হয়, প্রেজেন্ট করতে হয়, যেন সেটা থেকে ইনফরমেশন প্রপার ওয়েতে এক্সট্র্যাক্ট করে আমরা আমাদের পারপাসটা ফুলফিল করতে পারি, আমাদের রিসার্চ পারপাস। এখন ডেটা প্রেজেন্টেশনের যে চ্যাপ্টারটা এখানে আমরা কি কি শিখতে পারি, প্রথমটা হচ্ছে দেখেন, at the end of the lesson you will learn importance of data presentation and different techniques of data presentation. আমরা বেসিক্যালি এই দুটো জিনিস এই চ্যাপ্টারটাতে কমপ্লিট করব। প্রথমটা হচ্ছে আমাদের ডেটা প্রেজেন্টেশনের গুরুত্বপূর্ণটা কি, কেন আমরা ডেটা প্রেজেন্টেশন করে থাকি, আর ডেটা প্রেজেন্টেশন কোন কোন টেকনিক্সে করা যায়, এই দুটো বিষয় আমরা এই চ্যাপ্টারে কভার করব। আচ্ছা, ইন্ট্রোডাকশনে আমরা দেখব ডেটা প্রেজেন্টেশন বেসিক্যালি কি এবং ডেটা প্রেজেন্টেশন কেন করা হয়। কি লেখা আছে দেখেন, the unsorted, unordered or untreated raw data fails to show variations, patterns or the inherent message in the data set. যখন ডেটা প্রথমে কালেক্ট করা হয় ইনিশিয়ালি, সেই ডেটা থেকে অ্যাকচুয়ালি কি চাচ্ছি বা কোন কাজটা করা হবে সেটা যদি প্রপার ওয়েতে আমরা ডেটাগুলো প্রেজেন্ট না করি তাহলে বোঝা সম্ভব না। এবং অনেক সময় দেখা যায় যে ডেটা যখন প্রপার ওয়েতে প্রেজেন্ট করা হয় ইন্টারনাল কিছু ইনফরমেশন থাকে যেটা নর্মালি ডেটা প্রেজেন্টেশন ছাড়া বোঝা যায় না। এই যে আনসর্টেড, আনঅর্ডার্ড বা আনট্রিটেড যে র ডেটা বলতে কি, আমরা কালেক্ট করেছি মাত্র ফার্স্ট হ্যান্ড যে ডেটা, সেগুলোকে আমরা কি ডেটা বলবো, র ডেটা। ঠিক আছে, এই র ডেটাগুলো নর্মালি ইনহেরেন্ট যে মেসেজেস সেটা কি করতে পারে না, প্রোভাইড করতে পারে না। দ্যাটস ওয়াই ডেটা প্রেজেন্টেশন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। Therefore, data need to be organized and presented in such a way that they show patterns of variation clearly without losing any information of interest. যেহেতু র ডেটাগুলো যেগুলো আনসর্টেড, প্রপার ওয়েতে ইনফরমেশন প্রোভাইড করতে পারে না, সেহেতু কি করতে হবে, ডেটাগুলোকে অর্গানাইজড করতে হবে এবং এমনভাবে অর্গানাইজ করতে হবে যেন এগুলো ভেরিয়েশনস দেখায়, এবং ভেরিয়েশনস দেখানোর মাধ্যমে এমনভাবে ডেটাগুলোকে প্রেজেন্ট করার প্রয়োজন যাতে কোনো ইনফরমেশন গ্যাপ থেকে না যায়। যদি কোনো ইনফরমেশন ছুটে যায় তাহলে কিন্তু সেটা আলটিমেটলি আমাদের রিসার্চের যে রেজাল্টটা সেটা প্রপারলি রিপ্রেজেন্ট করবে না। Accurate methods of analysis can be decided upon only when the characteristics of the data set are understood. কোন ওয়েতে ডেটাগুলো অ্যানালাইজ করা হবে সেটা আমরা কিভাবে মেজার করব, যদি ডেটাগুলো প্রপার ওয়েতে প্রেজেন্ট করা হয়। আদারওয়াইজ কি করা যাবে না, ডেটাগুলো কি বোঝাচ্ছে সেটা ইজিলি আন্ডারস্টুড করাটা পসিবল হবে না। দ্যাটস ওয়াই ডেটা প্রেজেন্টেশন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট। অ্যানালাইসিস, আমরা শুধু বিষয়টা যে বুঝবো যে ডেটা ভিতরে কি বোঝাচ্ছে বা ডেটা অ্যাকচুয়ালি কি প্রেজেন্ট করছে বিষয়টা এমন না, কোন ওয়েতে ডেটাগুলো অ্যানালাইসিস করলে আমরা প্রপার ওয়েতে রেজাল্ট পাবো সেইটাও কিন্তু আমাদের ডেটা প্রেজেন্টেশনের একটা কাজ। কোনো পয়েন্টে কারো কোনো প্রবলেম আছে? ইম্পর্টেন্স অফ ডেটা প্রেজেন্টেশন, ডেটা প্রেজেন্টেশনের নেসেসিটি বা ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ, কেন আমরা ডেটা প্রেজেন্টেশন করে থাকি। প্রথম পয়েন্টটা কি, এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট কিন্তু লাস্ট ক্লাসে আপনারা প্রত্যেকে একে একে করে কি করেছিলেন, ডেসক্রাইব করেছিলেন এবং ইউ ডিড ভেরি ওয়েল। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকে এই পয়েন্টগুলো ক্ল্যারিফাই করেছিলেন খুব সুন্দরভাবে। আমি আজকে আরেকবার জাস্ট ইন শর্ট বিষয়টা বলে যাচ্ছি। ক্ল্যারিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ডেটা যে ওয়েতে প্রেজেন্ট করা হবে সেটার প্রপার ক্ল্যারিটি থাকতে হবে এবং এটা কি হতে হবে, আন্ডারস্ট্যান্ডিং হতে হবে। এমনভাবে আপনি ডেটা প্রেজেন্ট করলেন বা ডেটা প্রেজেন্টেশন যদি না করা হয় সেটা কি আপনাদের র ডেটা হয়ে যাবে না, র ডেটা প্রাথমিক যে ডেটা থাকবে কালেকশনের পর সেইটা প্রপার ওয়েতে প্রেজেন্টেশন না করা হলে ডেটা সম্পর্কে ক্ল্যারিটি হয় না, বোঝা মুশকিল হয়ে যায় যে এই ডেটা অ্যাকচুয়ালি আমাদের কি বোঝাচ্ছে বা এই ডেটাটা আমরা কোন ওয়েতে ইউজ করব। ঠিক আছে, এইডিং ডিসিশন মেকিং, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা কেন বলা হয়েছে, যখনই আপনি ডেটাটা প্রপার ওয়েতে কি করবেন, প্রেজেন্ট করবেন, সেটা আপনাকে হেল্প করবে ডিসিশন নিতে। কি সম্পর্কে ডিসিশন নিতে, আপনি কোন ওয়েতে অ্যানালাইসিস করবেন বা আপনাদের রিসার্চের যে রেজাল্টটা সেটা কেমন হওয়া উচিত বা আপনি কিসের উপর বেস করে রেজাল্টটা চাচ্ছেন, এই সব কিছু সম্পর্কে ডিসিশন নিতে আপনাদের ডেটা প্রেজেন্টেশন হেল্প করবে। পারসুয়েডিং অর কমিউনিকেটিং ইফেক্টিভলি, আপনার যখন প্রপারলি ডেটা প্রেজেন্টেড থাকবে, ইউ হ্যাভ আ প্রুফ নাও, রাইট? আমরা মুখের কথায় বিশ্বাস করি না, আমরা ডকুমেন্টে বিশ্বাস করি সবাই। আপনাকে যদি কেউ বাই ওয়ার্ডস
কোনো কমিটমেন্ট দেয়, ডোন্ট বিলিভ ইন দ্যাট কেস। কারণ কি, সেই কমিটমেন্টের কোনো প্রুফ নেই। অলওয়েজ কোনো একটা ডকুমেন্টে কন্ট্রাক্ট সাইন করা উচিত বা কমিউনিকেট করা উচিত। এইটা কি হয়, ট্রান্সপারেন্সি নিয়ে আসে, যে উই হ্যাভ ডকুমেন্ট, উই হ্যাভ এভরি কাইন্ড অফ প্রুফ, যেটার মাধ্যমে আপনি এখন ইজিলি কাউকে দেখে আপনি বোঝাতে পারবেন যে বিষয়টা কিভাবে হয়েছে। ডেটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে বিষয়টা সেম। যখন ডেটাটা প্রপার ওয়েতে প্রেজেন্ট করা হয়, দ্যাট মিনস ইউ হ্যাভ নাও এভরি ইনফরমেশন ইন ডকুমেন্ট ইন ইউর হ্যান্ড। এখন আপনি এই যে ডকুমেন্ট, এটা দিয়ে ইজিলি অন্য আরেকজনকে বোঝাতে পারবেন যে আপনি কি বলতে চাচ্ছেন। আমাদের ক্লাসের একটা এক্সাম্পল দিই। এই স্লাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ডকুমেন্ট, রাইট? কিন্তু এই স্লাইডটা ছাড়া যদি আমি কোনো কিছু না রেখে আপনাদেরকে ওপেনলি এগুলো বলতে থাকতাম, শেয়ার করতে থাকতাম, আপনারা কি সহজে বুঝতে পারতেন? এখন আমি এখানে পয়েন্টটা আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেন করছি, আপনারা কিন্তু ইজিলি কানেক্ট করতে পারছেন। কিন্তু যদি স্লাইডটা না থাকতো, তখন আপনাদের বোঝার ক্ষেত্রে একটা কি হয়ে যেত, প্রবলেম হচ্ছে। এটাই হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল ডেটা প্রেজেন্টেশন। স্টোরি টেলিং, স্টোরি টেলিংটা আপনারা খুব সুন্দরভাবে এটা বলেছিলেন। আপনাদের ডেটাটা এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন সেটা ফুল সিনারিওটা কি করে, প্রেজেন্ট করে। স্টোরি টেলিং বিষয়টা এটাই, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডেটা কিভাবে কালেক্ট করা হয়েছে, কোন ওয়েতে কালেক্ট করা হয়েছে, ডেটাগুলো প্রেজেন্ট যখন করা হবে, এটা আপনাকে ফুল সিনারিওটা প্রেজেন্ট করবে। ইটস লাইক কাইন্ড অফ আ স্টোরি টেলিং। Identifying patterns and engaging stakeholders. Identifying patterns বলতে বোঝাচ্ছে কোন প্যাটার্নে ডেটাগুলো কালেক্ট করা হয়েছে, কোন প্যাটার্নে ফার্দার ডেটাগুলো অ্যানালাইসিস করা হবে, এগুলো আইডেন্টিফাই করাটা ডেটা প্রেজেন্টেশনের সাহায্যে অনেক বেশি ইজি হয়ে যায়। অ্যান্ড আলটিমেটলি এঙ্গেজিং স্টেকহোল্ডার্স। আমরা জানি স্টেকহোল্ডার্স বলতে একটা অর্গানাইজেশনে ইন্টারেস্ট আছে এই ধরনের, এই রিলেটেড সব ধরনের পার্টিকে বোঝায়। সেটা হতে পারে এমপ্লয়িজ, সেটা হতে পারে কাস্টমার, গভর্নমেন্ট বিভিন্ন অর্গানাইজেশন আছে, রেগুলেটরি কিছু কোম্পানিজ আছে, দেন আমাদের সাপ্লায়ার্স, ম্যানেজিং ডিরেক্টর, যারা ওনার, এরা সবাই মিলে আমাদের কি স্টেক হোল্ডার। এদের সাথে এঙ্গেজ করাটা অনেক ইজি হয়েছে। আপনারা যখন কোনো একটা বিষয় নিয়ে অ্যানালাইসিস করবেন, ফর এক্সাম্পল কোনো একটা কোম্পানির কোনো একটা টপিক নিয়ে, ফর এক্সাম্পল প্রফিট নিয়ে কি করা হচ্ছে, স্ট্যাটিস্টিক্স করা হচ্ছে। এই যে স্টেক হোল্ডারদের যে কেউ যে কোনো সময় এই স্টেটমেন্টটা দেখতে চাইতে পারে না, তাহলে কি আমরা যদি প্রপার ওয়েতে ডেটাগুলো প্রেজেন্ট করে রাখি, ইন দ্যাট কেস তাদেরকে এঙ্গেজ করাটা অনেক বেশি ইজি হয়। তাদের কাছে আমরা যখন অ্যাকাউন্টেবিলিটি শো করব, তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা থাকবে সেটা পুরোপুরি ক্লিয়ার হবে। এখানে আপনি কোনো কোয়েশ্চেনের সম্মুখীন হবেন না যে এখানে ডেটাটা মিসিং আছে, কজ ইউ প্রিভিয়াসলি অলরেডি প্রেজেন্টেড অল দ্য ডেটা ইন আ কারেক্ট ওয়ে। সবাই কি ক্লিয়ার? By presenting data in a clear, visually appealing and meaningful way, we can unlock the insights and potential hidden within the data, leading to more informed decisions and actions. Just a পুরো যে বিষয়টা সেটা একটা কথায় প্রেজেন্ট করব। আমরা যখন ডেটাটা প্রপার ওয়েতে প্রেজেন্ট করব, সেটা আমাদের একটা ক্লিয়ার পটেনশিয়াল হিডেন ইনফরমেশনগুলো প্রোভাইড করে দিবে খুব ইজিলি। সবাই কি ক্লিয়ার? কোনো পয়েন্টে প্রবলেম আছে? ডিসক্রিট ডেটা ভার্সেস কন্টিনিউয়াস ডেটা। আমরা পড়েছিলাম বিচ্ছিন্ন কি পড়েছিলাম? বিচ্ছিন্ন তথ্য, অবিচ্ছিন্ন তথ্য। কারো কি মনে আছে? বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ক্লাস 9-এ কিন্তু পড়া হয়েছিল, ভুলে গেছেন? বিচ্ছিন্ন কি ছিল, অবিচ্ছিন্ন কি ছিল বলেন তো? যদি কারো মনে থাকে তাহলে একটু অ্যাড করেন। 2 আর 3 হচ্ছে বিচ্ছিন্ন, 2.5 to 2.5 to 3 এভাবে যদি লেখা হয় এটা অবিচ্ছিন্ন, মানে 2.5 আবার থেকে আমরা যখন ডেটাগুলো যে প্রেজেন্ট করব সেটা কি বলছেন? হ্যাঁ, এটা আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আমরা যখন এভাবে ডিসক্রিট ডেটা আর কন্টিনিউয়াস ডেটার কথা বলবো, তখন বিষয়টা এভাবে চিন্তা করা হবে, আপনি এক একটা জায়গা থেকে ডেটাগুলো কালেক্ট করছেন, সেটা বিচ্ছিন্ন না, ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু যখন আপনি একটা রেঞ্জের ভিতরে ডেটাগুলো কালেক্ট করবেন, তখন সেটা একটা কন্টিনিউয়াস বেসিসে যাবে না। এটাই হচ্ছে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন, বা ডিসক্রিট আর কন্টিনিউয়াস। আচ্ছা, ডিসক্রিটটা কোনটা, বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? বিচ্ছিন্ন। কন্টিনিউয়াস মানে হচ্ছে
অবিচ্ছিন্ন, যেটার মাঝে কোনো কি নেই, সেপারেটলি কোনো কিছু নেই, এটা একটা কন্টিনিউয়াস বেসিসে, যা আপনাদের এই পার্থক্যটা দেখতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট। দুইটা ক্ষেত্রে দেখবো, ডিসক্রিট ডেটার ক্ষেত্রে আর কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে। নেচার অফ ভ্যালুজ। নেচার অফ ভ্যালুজ মানে কি? আমরা যখন ডিসক্রিট ডেটা কালেক্ট করব সেটার নেচারটা কেমন, আমরা যখন কন্টিনিউয়াস ডেটা কালেক্ট করব সেটার নেচারটা কেমন। ডিসক্রিটে কি বলেছে? ডিসক্রিট ডেটা আর স্পেসিফিক এন্ড সেপারেট। স্পেসিফিক থাকবে কিন্তু সেপারেট থাকবে, একটা আরেকটা থেকে আলাদা। আর কন্টিনিউয়াসে বলেছে ইট ক্যান টেক অন এনি ভ্যালু উইদিন আ রেঞ্জ অর ইন্টারভাল। মিলেছে আমার কথার সাথে? আপনাদের ডিসক্রিট ডেটাটা সেপারেট থাকবে, একটা আরেকটা থেকে আলাদা থাকবে, কিন্তু কন্টিনিউয়াসে বলেছে একটা রেঞ্জের ভিতর বা কোনো একটা ইন্টারভালে যে কোনো একটা ডেটা আপনি কি করতে পারবেন, পিক করতে পারবেন। ইট শুড বি ইন আ রেঞ্জ অর ইন অ্যান ইন্টারভাল। মেজারমেন্ট, কিভাবে মেজারমেন্ট করা হয়? Discrete data are often counted or categorized, আর continuous dataতে বলেছে it is measured and can have fractional or decimal values. আপনি যেটার কথা বলেছিলেন, discrete data normally counted করা হয় এবং organized ওয়েতে করা হয়, এখানে কোনো ফ্র্যাকশন থাকে না। কিন্তু যখন আমরা continuous ডেটাগুলো কাউন্ট করব বা ক্যালকুলেট করব, সেখানে ফ্র্যাকশন থাকতে পারে বা ডেসিমাল থাকতে পারে, দশমিক সংখ্যা থাকতে পারে। সেটা কিভাবে দেখেন, আমি একটা টেবিলের এক্সাম্পল দিই। আমরা যখন ক্লাস 9-10 পরিসংখ্যান করেছিলাম, টেবিল এভাবে করেছিলাম না, 10 থেকে 15, পরের যে স্টেজ সেটাতে করেছিলাম 15-এর পরে 16 থেকে 20, তারপর 21 থেকে 25। এই যে মাঝখানে কিন্তু একটা গ্যাপ রয়ে যাচ্ছে, মাঝখানে গ্যাপ রয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি? ডিসক্রিট। বাট কন্টিনিউয়াসে কি হয়? কন্টিনিউয়াসে হবে 10.5 থেকে 15.5, আবার 15.5টা টেনে নিয়ে আসবে, 15.5 থেকে ধরেন 19.5 বা 20.5, এভাবে করে যাবে। মানে লাস্ট যে টেবিলের যে লাস্ট কলামটা, সরি রোটা, সেখানে লাস্ট ডিজিটটা পরের রোয়ের ফার্স্ট ডিজিট হবে। এভাবে করে আপনার কন্টিনিউয়াস বেসিসে কাজটা চলবে, মানে কি কোনো গ্যাপ থাকবে না, একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে। রিপ্রেজেন্টেশন, কিভাবে প্রেজেন্ট করা হয় এটা? রিপ্রেজেন্টেড ইউজিং বারস, বার চার্টস, হিস্টোগ্রাম অর পাই চার্টস। এগুলোর এক্সাম্পল আপনারা একটু পর দেখবেন। ডিসক্রিট ভ্যালুগুলো এই ওয়েগুলোতে বা এই চার্টগুলো ইউজ করে প্রেজেন্ট করা হয়, আর কন্টিনিউয়াস ডেটাগুলো প্রেজেন্ট করা হয় গ্রাফস, লাইন গ্রাফস, স্ক্যাটার প্লটস অর হিস্টোগ্রামস। এই বিষয়গুলো এভাবে করে ডিসক্রিট ডেটাগুলো এই তিনটা ইউজ করে করা হয়, আর কন্টিনিউয়াস ডেটা সেটা এভাবে করা হয়। আচ্ছা, আপনারা আয়তলেখ কি করেছিলেন? ক্লাস 9-10 আমরা আয়তলেখ করেছিলাম, এই যে এরকম বক্স বক্স করে। আরো একদিন এক্সাম্পল দেখিয়েছিলাম, এরকম বক্স বক্স করে আমরা আয়তলেখ করেছিলাম। বলেন তো এই আয়তলেখে ডিসক্রিট ইউজ করা হয় নাকি কন্টিনিউয়াস? ডিসক্রিট। কিভাবে ডিসক্রিট? এটা বার গ্রাফ না? হ্যাঁ, এটা বার ডায়াগ্রাম। এইখানে যেটা থাকবে আর এইখানে যেটা থাকবে, এটা পরেরটার সাথে কানেক্টেড না? তাহলে এখানে যদি কমন ভ্যালুটা না থাকে, তাহলে পরেরটার সাথে আমরা কানেক্ট করতে পারবো? পারবো না। এই জন্য আপনারা বার ডায়াগ্রামে যে ডেটাগুলো ইউজ করবেন সেটা অলওয়েজ কন্টিনিউয়াস ডেটা হবে, ঠিক আছে? এক্সাম্পলস হতে পারে কি? নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ কার্স অর নাম্বার অফ বুকস। আর এখানে হতে পারে হাইট, ওয়েট, টেম্পারেচার অর টাইম, কারণ এটা একটা রেঞ্জের মধ্যে থাকে বা একটা ইন্টারভালে থাকে। ক্লিয়ার সবাই? জি ম্যাম। আমরা দেখে ফেললাম অলরেডি ডেটা প্রেজেন্টেশন কেন করা হয়, ডেটা প্রেজেন্টেশন ইম্পর্টেন্সটা কি, এবং ডিসক্রিট আর কন্টিনিউয়াস ডেটার যে ডিফারেন্স। এখন আমরা দেখব ডেটা প্রেজেন্টেশন টেকনিক্স, কোন কোন ওয়েতে আমরা ডেটা প্রেজেন্ট করতে পারি। প্রথমটা কি? তারপর tabular, then graphical. We can present any kind of data in these three ways: array, tabular or graphical form. এখন আমরা প্রত্যেকটি ডিটেইলস দেখি। Data presentation technique, array presentation. Array presentation normally একটা অর্ডারে অ্যারেঞ্জ করা হয়।
একটা নির্দিষ্ট অর্ডার, এবং যে অর্ডারটা মেনটেন করা হবে সেটা সব ডেটার ক্ষেত্রে কিন্তু সেম হবে। এক্সাম্পলটা দেখেন, কোনো এখানে 5টা ফ্যামিলি পিক করা হয়েছে। ফ্যামিলি মেম্বার্সের সাইজ হচ্ছে প্রথম ফ্যামিলিতে 4 জন, পরের ফ্যামিলিতে 6, 8, 2, 9। আমরা জানি যে দুইটা ওয়েতে অর্ডার অ্যারেঞ্জ করা যায়, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং অর্ডারে কি হয়? অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় সাজানো হয়, আর ডিসেন্ডিং অর্ডারে বড় থেকে ছোট। তাহলে ফ্যামিলির যে সাইজটা ছিল, মেম্বার সংখ্যা, অ্যাসেন্ডিং এ ফ্রম লোয়েস্ট টু হাইয়েস্ট 2, 4, 6, 9 6, 8, 9 এভাবে সাজিয়েছে, আর ডিসেন্ডিং এ 9, 8, 6, 4, 2 এভাবে সাজিয়েছে। এটাই হচ্ছে অ্যারে প্রেজেন্টেশন। এটা কি কন্টিনিউয়াস ডেটা শব্দ ইউজ করে? এখানে এটা কিন্তু না, এটা কন্টিনিউয়াস না। উপরে যে লেখা যে ডেটা প্রেজেন্টেশন কন্টিনিউয়াস কোথায়? ব্র্যাকেট একবার উপরে ডেটা প্রেজেন্টেশন ওটা কন্টিনিউয়াস এটা লেখা হয়, আপনারা হয়তো এই বিষয়টা জানেন না। এই যে ডেটা প্রেজেন্টেশন টেকনিক, এই টপিকটা আমি কন্টিনিউ করছি না, যতক্ষণ এই টপিকটার আন্ডারে যা যা আমি পড়াবো সেটা কন্টিনিউ হবে। এই পাশে কন্ট ওয়ার্ডটা ইন শর্ট লেখা থাকবে, কারণ এই টপিকটা আমি কন্টিনিউ করছি। ঠিক আছে? আচ্ছা, অ্যারে প্রেজেন্টেশন মানে কি? অ্যারেঞ্জিং এর অর্ডার, একটা নির্দিষ্ট অর্ডার বা ক্রমতে আমরা সাজাবো। এখন দেখবো টেবুলার প্রেজেন্টেশন। টেবুলার প্রেজেন্টেশন কি? Method of summarizing data in rows and columns into compact, concise and readily understandable form without losing any information of interest. মানে খুব সিম্পল টেবিল। আপনারা ওয়ার্ড ফাইলে সামটাইমস টেবিল ক্রিয়েট করেন না? করেছেন? ওয়ার্ড ফাইলে কাজ করেছেন কখনো? টেবিল যখন ক্রিয়েট করবেন সেটাই হবে টেবিলের প্রেজেন্টেশন। রো থাকবে, কলাম থাকবে, এবং ডেটাগুলো একদম কনসাইজলি, প্রিসাইজলি, রেডিলি অ্যাভেলেবল ওয়েতে প্রেজেন্ট করা হবে। ক্লিয়ার? এবং এমন ভাবে টেবিলটা রেডি করতে হবে যেটা কোনো ইনফরমেশন লুজ করবে না, হারাবে না। এভরি কাইন্ড অফ ইনফরমেশন সেখানে থাকবে। টেবিলের কিছু অ্যাডভান্টেজেস আছে। একটা টেবিলের কিছু অ্যাডভান্টেজেস আছে, সেটা কি? A table helps to organize information, so it is easier to see patterns and relationship. যখন টেবিলে আপনারা কি করবেন, যেটাগুলো প্রেজেন্ট করবেন, সেটা এমন ভাবে অর্গানাইজ করা হয় যে চোখে দেখলেই বোঝা যায় যে এই প্যাটার্নগুলোর মধ্যে কি কি ধরনের রিলেশনশিপস আছে, বা একটার সাথে আরেকটা কিভাবে কানেক্টেড। If a variable is continuous, the table reveals a lot more information. যদি কি হয়, ভেরিয়েবলটা কন্টিনিউয়াস হয়, তাহলে এটা দ্বারা আরো বেশি ইনফরমেশন পাওয়া যায়। And the last one is it may show the range, interval and number of readings. টেবিল দ্বারা আমরা একটা রেঞ্জ জানতে পারি, ইন্টারভাল জানতে পারি, এবং নাম্বার অফ রিডিংসও জানা যায়। আচ্ছা, তাহলে লাস্ট যেটা ছিল টেকনিক, সেটা কি ছিল? গ্রাফিক্যাল। এখন আমরা তাহলে গ্রাফিক্যালটা দেখি। আমরা গ্রাফিক্যালটা কেন ইউজ করি? এটা খুব কম্প্রিহেন্সিভ হয় এবং ইজি হয়। ভিজুয়াল প্রেজেন্টেশন হয়, যেটাকে আমরা বলি অ্যাট্রাকটিভ, এবং কমিউনিকেশন পাওয়ারটা খুব হাই হয়। ঠিক আছে? এর আগে যেগুলো, এগুলো কিন্তু নরমাল ভাবে, এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাট্রাকটিভ কিছু আছে, টেবিলটাও বুঝতে মাঝে মাঝে প্রবলেম হয়, কিন্তু গ্রাফ দ্বারা, চার্ট দ্বারা যেগুলো প্রেজেন্ট করা হয়, এগুলো খুবই অ্যাট্রাকটিভ হয়, আই ক্যাচিং হয়, যেখান থেকে আপনাদের ইনফরমেশন এক্সট্র্যাক্ট করে বের করে নিয়ে আসা খুবই ইজি। ঠিক আছে? এই তিনটা রিজন হচ্ছে আমরা কেন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ইউজ করি। এখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের কয়েকটা টাইপস আছে। এতক্ষণ কিন্তু আমরা দেখছিলাম যে ডেটা প্রেজেন্টেশন টেকনিক্সের মধ্যে গ্রাফিক্যাল টেকনিক্স একটা। গ্রাফিক্যাল টেকনিক্সের কয়েকটা টাইপ আছে, সেটা কি দেখেন। প্রথমটা হচ্ছে বার ডায়াগ্রাম। এই যে একটু আগে আমরা যেটা দেখলাম, এটা কি ছিল? বার ডায়াগ্রাম ছিল। এটা কেন ইউজ করা হয় দেখেন। used to present discrete or qualitative data. Sometimes বার ডায়াগ্রাম গুলো এইভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড থাকতে পারে, আবার সামটাইমস সেপারেটও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা ডিসক্রিট ডেটা ইউজ করতে পারবো, এবং কোয়ালিটেটিভ ডেটাও কিন্তু বার ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা যায়। It includes separated bars of equal distance across. প্রত্যেকটা বারের ক্ষেত্রে কি হবে, যে ডিসটেন্সটা সেটা কিন্তু ইকুয়াল হতে হবে, এটা আমরা জানি। একটার ক্ষেত্রে আমি ডিসটেন্সটা দিলাম 5, আরেকটার ক্ষেত্রে দিলাম
দিলাম 4, it shouldn't be like this. প্রত্যেকটা বারের কি হবে, দুইটা বারের মাঝে সেপারেটেড, প্রত্যেকটা বার একটা আরেকটা থেকে আলাদা হতে পারে এবং প্রত্যেকটার মাঝে যে ডিসটেন্সটা সেটা কি হবে, ইকুয়াল হবে। The classification or categorize of the variables are usually placed on the x-axis and y-axis usually represents the corresponding frequency. আচ্ছা, আপনারা গ্রাফ পেপারে অনেক সময় অনেক কিছু প্রেজেন্ট করে এসেছেন না, ওই গ্রাফটাই কিন্তু এটার একটা এক্সাম্পল হতে পারে। আমরা x-axis y-axis দিয়ে আমরা কাজ করেছিলাম না, ক্যালকুলেশন করেছি, দেন আমরা ডট চিহ্ন দিয়ে দিয়ে অনেকগুলো পয়েন্ট আউট করেছি। This can be presented in a bar diagram. This can be an example of bar diagram. এই যে দেখেন, দেখতেই খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না? এখানে কি বলেছে দেখেন, percentage of students favoring red, blue, green, yellow, orange or pink juices. এখানে স্টুডেন্টদের কথা বলেছে, কে কোন কালারের জুস খেতে পছন্দ করে, সবচেয়ে বেশি কোনটা। এখানে কি আমাদের আলাদাভাবে কিছু ক্যালকুলেট করে বা কিছু করে দেখার বোঝার প্রয়োজন হচ্ছে? ইজিলি বুঝতে পারছি যতজন স্টুডেন্ট তার মাঝে সবচেয়ে হাইয়েস্ট পছন্দ করছে ব্লু কালারের জুস, সেকেন্ড অরেঞ্জ, থার্ড ইয়েলো এন্ড পিঙ্ক, ইয়েলো এন্ড পিঙ্ক বোথ, দেন হচ্ছে রেড, দেন হচ্ছে গ্রিন। তার মানে আমরা কিন্তু ক্লাস 19 এ গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের যে ডেসক্রিপশন সেটাও কিন্তু আমরা শিখে এসেছি। খুব সম্ভবত আপনাদের সেকেন্ড ইংলিশ 2 তে থাকতো, যে আপনাদের একটা গ্রাফ দেওয়া থাকবে, ইংলিশ 2 বা ইংলিশ 1 এ থাকতো, গ্রাফ দেওয়া থাকবে, সেটা আপনারা এক্সপ্লেইন করেন। তাহলে এই গ্রাফটা যদি আমরা এক্সপ্লেইন করি আমরা বুঝতে পারবো, ইজিলি বলতে পারবো না ব্লু কালার জুস সবচেয়ে বেশি স্টুডেন্ট প্রিফার করছে, গ্রিন কালার জুস মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস প্রিফার করছে, এবং দুইটা কালারের জুস আছে যেটা ইকুয়াল, সেটা হচ্ছে কালার কি, ইয়েলো এন্ড পিঙ্ক। আমরা ইজিলি কিন্তু গ্রাফটা ডেসক্রাইব করতে পারছি। সবাই ক্লিয়ার? এরপরে হচ্ছে পাই ডায়াগ্রাম, পাই চার্ট। এটা কি শেপের হয়? সার্কেলের মতো হয়। It is commonly used graphical diagram for presenting qualitative data, shows the breakdown of a group or total in a radius form. একটা রেডিয়াস ফর্মে থাকে। এটার এক্সাম্পলটা দেখেন, এটাকে বলা হয় কি পাই চার্ট বা পাই ডায়াগ্রাম। একটা সার্কেল থাকবে, যে সার্কেলের মধ্যে দিয়ে আপনারা কি করবেন, ডেটাকে প্রেজেন্ট করবেন। আচ্ছা, আমাকে একটু বলেন তো, এই যে ইনফরমেশনটা, এটাকে আমরা পাই চার্টে দিতে পারি? পারবো, অবশ্যই পারবো। হ্যাঁ, তখন আমরা কি বুঝতে পারবো কোন পোরশনে কতটুকু অংশ নিয়ে নিচ্ছে, সেটা কিন্তু আমরা ইজিলি পাই চার্টটা দেখে বুঝতে পারবো। আচ্ছা বলেন তো, সবচেয়ে বেশি কোন পাই চার্টের পোরশনটা হবে? ব্লু হবে। যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি কোনটা, 37 আছে, এবং এটা কি প্রেজেন্ট করছে, ডিস্ট্রিবিউশন অফ পেশেন্টস ভিজিটিং ইন আ উইক ইন ডিফারেন্ট ডায়াবেটিক হসপিটাল অফ ঢাকা সিটি। এখানে কয়েকটা হসপিটালের কথা বলা আছে, ধরেন 4টা হসপিটাল, সবচেয়ে বেশি হসপিটাল ভিজিট করা হয়েছে এই যে 37% যেটা, সেটা ক্লিয়ার? লাইন গ্রাফ, দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ graphical presentation. Line graph কি থাকে? A line graph is used to present change over time such that trend. আমরা লাইন এভাবে ড্র করি না? এটা নরমালি ট্রেন্ড, কি কি চেঞ্জেস এসেছে সেটা বোঝাতে ইউজ করা হয়। ফর এক্সাম্পল, কোন একটা অর্গানাইজেশনের সেলস স্পেসিফিক একটা মান্থে ডাউন, তারপরে মান্থে একটু উঠেছে, তারপরে মান্থে আরো উঠেছে, তারপর আবার ডাউন করলো, এভাবে করে যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা করা হয় সেটাকে আমরা বলবো লাইন গ্রাফ। লাইন গ্রাফ কেন ইউজ করা হয়? লেভেলস লাইন গ্রাফসে কি কি প্রয়োজন হয়, এটাও কিন্তু এক্স এবং ওয়াই এক্সিস দিয়ে প্রেজেন্ট করা হয়। ইকুয়াল ইন্টারভাল, এই ক্ষেত্রেও ইন্টারভালটা কি থাকবে, অলওয়েজ ইকুয়াল থাকবে, যেটা ডিসপ্লেড বাই পয়েন্টস কানেক্টেড ইনটু লাইনস। পয়েন্টস দিয়ে প্রথমে কি করতে হবে, যেটাগুলো আইডেন্টিফাই করতে হবে, এবং লাইনটা একসাথে একটা কানেক্ট করে আমরা ড্র করব। এভাবেই লাইন একটা ক্রিয়েট হবে এবং যেটার মাধ্যমে আমরা ডেটাটা ইজিলি বুঝতে পারব। একটা এক্সাম্পল দেখেন, দিস ইজ দ্য এক্সাম্পল অফ লাইন ডায়াগ্রাম। দেখছেন ডটগুলো আপনারা ওপেন হ্যান্ডে কানেক্ট করতে পারেন,
বা ইউ ক্যান ইউজ স্কেল কানেক্ট করে এটা আমরা ইজিলি বুঝতে পারছি যে প্রথমে একেবারে ডাউন ছিল, তারপরে দুইবার উঠেছে, এরপর আস্তে আস্তে আবার এটা ডাউনের দিকে গেছে। এটা হতে পারে ডিস্ট্রিবিউশন অফ বেড সাইড টেম্পারেচার অফ আ পেশেন্ট। একটা পেশেন্টের পাশে টেম্পারেচার কোনো এরকম সিরিয়াস পেশেন্ট থাকে যাদের পাশে টেম্পারেচারগুলো কিন্তু কন্ট্রোল করতে হয়, সামটাইমস আপ হতে হয়, সামটাইমস ডাউন হতে হয়। সো দিস ইজ দ্য ওয়ে হাউ দে কন্ট্রোল দ্য টেম্পারেচার অফ আ পেশেন্টস বেড। সবাই ক্লিয়ার? আচ্ছা, আজকে এতটুকু পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের ফার্দার যে টপিকসগুলো আছে সেটা কন্টিনিউ করব।